পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান তো বটেই, চট্টগ্রামের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে মৌসুমি বায়ুর প্রভাবে যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাতে জনজীবন মূলত বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র জনজীবন বিপর্যস্তর মধ্যেই আসলে সীমাবদ্ধ নেই। এর মধ্যে আমরা দেখেছি গত 4 দিনে 32 জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে যেমন বেশ কয়েকজন প্রাণহানি হয়েছে পাহাড় ধসে, তেমনি বানের জলে ভেসেও মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা যদি সামগ্রিকভাবে দেখি যে এই বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ছাড়া চট্টগ্রামের যেই সব জেলায় আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিপর্যয় রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহর তো বটেই, বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া এই এলাকাগুলোর পাশাপাশি কক্সবাজার এলাকায় আসলে সবচেয়ে বেশি বিপর্যয়। আমরা যদি আসলে দেখি যে এখন পর্যন্ত তো গত 4 দিনে যে বৃষ্টিপাত হয়েছে তার মধ্যে কক্সবাজারে শুধুমাত্র পাহাড় ধসে 21 জনের মৃত্যু হয়েছে। আর যেমনটা বলছিলাম যে গত 43 বছরের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ আমরা যদি সেই পরিমাণটি বলি 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত মঙ্গলবার। এর আগে 1983 সালে 511 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, সেটি আগস্টে, কিন্তু জুলাইয়ের ইতিহাসে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। যে কারণে এত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল যেমন বেড়েছে, নদ নদীর পানি বেড়েছে, সেই সঙ্গে পার্বত্য অঞ্চলে যে লেকগুলো রয়েছে সেই লেকের পানিও বেড়েছে, এবং যার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা যদি বলি যে কক্সবাজারে 21 জনের যেমন প্রাণহানি হয়েছে অর্থাৎ ভূমিধসে, তেমনি বানের জলে ভেসে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের দেয়াল চাপায় আরও 3 জনের প্রাণ গেছে। আমরা যদি পার্বত্য জেলার দিকে যাই তাহলে দেখব বান্দরবনের ক্ষেত্রে বিশেষ করে রুমা, থানচি, রোয়াংছড়ি এই জায়গাগুলোতে আমরা দেখেছি ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সেখানে 5 জনের মতো প্রাণহানির আমরা খবর পেয়েছি। এবং যেসব পর্যটক সেখানে আটকা পড়েছিল তাদেরকেও উদ্ধারে কিন্তু প্রশাসন বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছে। আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলো আপাতত বন্ধ বা স্থগিত রাখা হয়েছে পর্যটকদের জন্য, যেন আসলে নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্নিত না হয়। এছাড়া আমরা যদি খাগড়াছড়ির কথা বলি, খাগড়াছড়িতেও কিন্তু একই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি জলাবদ্ধতার ঘটনাও দেখেছি এবং সেখানেও প্রাণহানির ঘটনা হয়েছে। আর রাঙামাটির ক্ষেত্রে সাজেকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বেশ করে এগুলো আপাতত বন্ধ রয়েছে, যেন পর্যটকদের নিরাপত্তার জন্যও কিন্তু আসলে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসে যে আসলে এই পার্বত্য জেলায় বারবার কেন এই ধরনের ভূমিধসের ঘটনা ঘটছে, প্রশাসনের পক্ষ থেকে আর কি আসলে উদ্যোগ নেওয়া হচ্ছে না? বিশেষ করে জুন থেকে অগাস্ট পর্যন্ত আমরা প্রতি বছরেই দেখি ব্যাপক বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতে প্রায় কিন্তু এই ভূমিধসের ঘটনা ঘটে, বিশেষ করে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং পাহাড়ের পাদদেশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন যে পাহাড়ের মাটি এমনিতেই নরম মাটি, যেটি বেলে মাটি, এবং এই বেলে মাটিতে যখন অতি বৃষ্টিপাতে যখন পানি ঢুকে তখন সেটি স্পঞ্জের মতো মোটা হয়ে যায়, শুষে নেয় পানি, এবং সেক্ষেত্রে যখন তার যে মাটির ওজন সেই ওজনটি আসলে বেড়ে যায় এবং এই ওজন ধরে রাখতে না পেরে এক পর্যায়ে ভূমিধসের ঘটনা ঘটে। তবে শুধুমাত্র এই প্রাকৃতিক ঘটনা যদি বলি যে মাটি শুষে নিয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের যে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড সেগুলোও কিন্তু আসলে যুক্ত। আমি যদি বলি যে বন উজাড় করা, পাহাড় কাটা, কিংবা কাঠ কেটে বিভিন্ন আসবাবপত্র তৈরি, বিশাল আকারে যে বন উজাড় করে শিল্পাঞ্চল হচ্ছে, এইগুলোও কিন্তু আসলে অন্যতম কারণ এই ভূমিধসের। কিন্তু এরপরেও বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন যে বিদেশি কোনো প্রযুক্তি এখানে লাগানো যায় কিনা, বিশেষ করে ভিয়েতনামের মতো জায়গায়, যেসব জায়গায় বিভিন্ন কৃত্রিম উপায়ে ঘাস তৈরি করে যেগুলো আসলে মাটি শক্ত রাখা যায়, সেই পদ্ধতিগুলো যদি আসলে কার্যকরভাবে কাজে লাগানো যায় তবে হয়তোবা এই ক্ষেত্রে প্রাণহানি কিছুটা হলেও কমানো সম্ভব। জ্যাভলিন, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য, সামগ্রিক যে ভারী বর্ষণে জলাবদ্ধতা, ভূমিধসের সবশেষ খবর।